গল্প পাঠক বাই হাবিবে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পড়ব মাইকেল এইচার্ডের লেখা বই দ্য 100 থেকে বিশ্বের ষষ্ঠ শ্রেষ্ঠ মনীষীর জীবনী স্যার আইজাক নিউটন। আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন। স্যার আইজাক নিউটন 1642 থেকে 1727। 1642 সালে বড়দিনেই আইজাক নিউটন জন্মগ্রহণ করেন। তার জন্মের কয়েক মাস আগেই পিতার মৃত্যু হয়। জন্মের সময়ে আইজাক ছিলেন দুর্বল, শীর্ণকায় আর ক্ষুদ্র আকৃতির। ধাঁই তার জীবনের আশা সম্পূর্ণ ত্যাগ করেছিল। হয়তো বিশ্বের প্রয়োজনেই বিশ্ববিধাতা তার প্রাণ রক্ষা করেছিলেন। বিধবা মায়ের সাথেই নিউটনের জীবনের প্রথম 3 বছর কেটে যায়। এই সময় তার মা বারানাবাস নামে এক ভদ্রলোকের প্রেমে পড়ে তাকে বিবাহ করেন। নববিবাহিত দম্পতির জীবনে শিশু নেহাতই অবাঞ্ছিত বিবেচনা করে মা শিশু নিউটনকে তার দাদির কাছে রেখে দেন। 12 বছর বয়সে নিউটনকে গ্রামের স্কুলে ভর্তি করে দেওয়া হলো। জন্ম থেকেই রুগ্ন ছিলেন নিউটন, তবু তার দুষ্টুমি কিছু কম ছিল না। কিন্তু শিক্ষকরা তার অসাধারণ মেধার জন্য সকলেই ভালোবাসতেন। কলেজে ছাত্র থাকাকালীন অবস্থাতেই তিনি অস্ত্রশাস্ত্রের কিছু জটিল তথ্যের আবিষ্কার করেন। বাইনোমিয়াল থিওরিয়াম ফ্লাকশন, যা বর্তমানে ইন্টিগ্রাল ক্যালকুলাস নামে পরিচিত। এছাড়া কঠিন পদার্থের ঘনত্ব, দ্য মেথড অফ ক্যালকুলেটিং দ্য এরিয়া অফ কার্ভাস অর দ্য ভ্যালুয়েম অফ সলিডস। 1666 সাল এই সময় নিউটন একটি চিঠিতে লিখেছেন, আমি ফ্লাকশন পদ্ধতি উদ্ভাবনের সাথে সাথেই মধ্যাকর্ষণ শক্তির সম্বন্ধে চিন্তাভাবনা করতে শুরু করেছি। ভাবতে অবাক লাগে, তখন নিউটনের বয়স মাত্র 24। নিউটন চাঁদ ও অন্য গ্রহ নক্ষত্রের গতি নির্ণয় করতে সচেষ্ট হন, কিন্তু তার উদ্ভাবিত তত্ত্বের মধ্যে কিছু ভুল ত্রুটি থাকার জন্য তার প্রচেষ্টা অসম্পূর্ণ ও ভুল থেকে যায়। এইসব অসাধারণ কাজ ও মৌলিক তথ্যের জন্য সেই তরুণ বয়সেই নিউটনের খ্যাতি পণ্ডিত মহলে ছড়িয়ে পড়ল। 1667 সালে তার কৃতিত্বের জন্য ট্রিনিটি কলেজ তাকে ফেলো হিসেবে নির্বাচন করলেন। একজন 25 বছরের তরুণের পক্ষে এ এক দুর্লভ সম্মান। এইবার তিনি আলোর প্রকৃতি ও তার গতিপথ নিয়ে গবেষণার কাজ শুরু করলেন এবং এই কাজের প্রয়োজনেই তিনি তৈরি করলেন প্রতিফলক টেলিস্কোপ, রিফ্লেক্টিং টেলিস্কোপ। পরবর্তীকালে মহাকাশ সংক্রান্ত গবেষণার প্রয়োজনে যে উন্নত ধরনের টেলিস্কোপ আবিষ্কৃত হয়, তিনিই তার অগ্রগামী পথিক। নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের গণিতের অধ্যাপক হিসেবে নির্বাচিত হলেন। সেই সাথে আলোর বর্ণচ্ছটা নিয়ে গবেষণার কাজ আরম্ভ করলেন। ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিও নিউটনের বৈজ্ঞানিক গবেষণার কাজে মুগ্ধ হয়ে তাকে সোসাইটির সদস্য নির্বাচিত করলেন। তখন তার বয়স মাত্র 29। ইংল্যান্ডের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের পাশে তার স্থান হলো। সোসাইটির প্রথম সভায় তার আলোক তথ্য নিয়ে প্রবন্ধ পাঠ করলেন। তার বিষয়বস্তুর সঙ্গে একমত হতে না পারলেও সোসাইটির সমস্ত বিজ্ঞানী উচ্চকণ্ঠে তার বৈজ্ঞানিক নিবন্ধের প্রশংসা করলেন। তিনি যেন এক আত্মমগ্ন সাধক, নিজের স্বপ্নে বিভোর হয়ে আছেন। নিজের বেশবাস সাজগোজ কোনো দিকেই ভ্রক্ষেপ নেই। প্রায়ই দেখা যেত তিনি কলেজে আসছেন, তার জামার বোতাম খোলা, পায়ের মোজা গুটিয়ে আছে, এলোমেলো চুল, তন্ময় হয়ে চলেছেন কোনো নতুন বৈজ্ঞানিক ভাবনায় বিভোর। কল্পনাপ্রবণ এই মনের জন্যই বাস্তব জগৎ সম্বন্ধে তার ধারণা ছিল অস্পষ্ট। একদিন একজন লোক তার বাড়িতে এসে একটা প্রিজম, 3 কোণা কাঁচ দেখিয়ে জিজ্ঞাসা করলো, এর কত দাম হতে পারে? প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্ব বিবেচনা করে নিউটন বললেন, এর মূল্য নির্ণয় করা আমার পক্ষে সম্ভব নয়। লোকটি নিউটনের কথা শুনে অস্বাভাবিক বেশি দামে প্রিজমটি বিক্রি করতে চাইল। কোনো দরদাম না করেই সেই দামেই প্রিজমটি কিনে নিলেন নিউটন। নিউটনের বাড়িওয়ালা সব কথা শুনে বললেন, তুমি নেহাতই বোকা, এটা সাধারণ একটা কাঁচ, এই কাঁচের যা ওজন হবে সেই দামেই এটা কেনা উচিত ছিল। নিউটন কোনো কথা না বলে শুধু হাসলেন। পরবর্তীকালে এই প্রিজম থেকেই উদ্ভাবন করলেন বর্ণতত্ত্ব, থিওরি অফ কালার। কলেজের ছুটির অবকাশে মায়ের কাছে গিয়েছেন নিউটন। দিনের বেশিরভাগ সময়ই বাগানের মধ্যে বসে থাকেন, প্রাণ ভরে উপভোগ করেন প্রকৃতির রূপ, রস, গন্ধ। একদিন হঠাৎ সামনে খসে পড়ল একটা আপেল। মুহূর্তে তার মনের কোণে উঁকি মারে এক জিজ্ঞাসা,
কেন আপেলটি আকাশে না উঠে মাটিতে এসে পড়ল? এই জিজ্ঞাসাই মানুষের চিন্তার জগতে এক যুগান্তর নিয়ে জন্ম নিল মাধ্যাকর্ষণ তত্ত্বের। যদিও এই চিন্তার সূত্রপাত হয়েছিল বহু পূর্বেই, তার পূর্ণ পরিণতি ঘটল 1687 সালে। নিউটন প্রকাশ করলেন তার কালজয়ী গ্রন্থ ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচারাল ফিলোসফি। মানুষ মাধ্যাকর্ষণ শক্তির কথা সামান্য কিছু জানলেও এই বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে রয়েছে যে তার অস্তিত্ব, সে কথা কেউ জানত না। মাধ্যাকর্ষণ শক্তির এই আকর্ষণ গ্রহ নক্ষত্র পৃথিবীকে এক সূত্রে বেঁধে রেখেছেন। একদিন রাতে এক বন্ধুর বাড়িতে তার নিমন্ত্রণ হয়েছে। কাজ করতে করতে রাত হয়ে গেছে। হঠাৎ তার মনে পড়ল বন্ধুর বাড়িতে যেতে হবে। তাড়াতাড়ি ঘর থেকে বার হলেন নিউটন। যখন বন্ধুর বাড়িতে গিয়ে পৌঁছলেন তখন গভীর রাত, চারদিক অন্ধকার। নিউটন বুঝতে পারলেন নিমন্ত্রণ পর্ব আগেই শেষ হয়ে গিয়েছে। বাড়ি ফিরে এসে আবার কাজে বসলেন। রাতে খাওয়ার কথা মনেই হলো না তার। এই নিরলস গবেষণার মধ্যে দিয়েই নিউটন প্রমাণ করলেন, ইফ দ্য ফোর্স ভ্যারাইড অ্যাজ দ্য ইনভার্স স্কোয়ার, দ্য অরবিট উড বি অ্যান এলিপস উইথ দ্য সেন্টার অফ দ্য ফোর্স ইন ওয়ান ফোকাস। এই আবিষ্কারের মাধ্যমে মাধ্যাকর্ষণ তত্ত্ব প্রতিষ্ঠার কাজ সহজসাধ্য হলো। এতদিন মানুষের জানা ছিল না চন্দ্র সূর্যের সঠিক আয়তন। নিউটন তা নির্ণয় করলেন। প্রতিষ্ঠা হলো মাধ্যাকর্ষণ তত্ত্ব। এই তথ্যের যাবতীয় বিবরণ তিনি লিখেছেন তার প্রিন্সিপিয়া গ্রন্থটিতে, প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা। যখন এই বই প্রকাশিত হলো তখন অধিকাংশ মানুষের কাছেই মনে হলো এই বই যেমন জটিল তেমনই দুর্বোধ্য। নিউটনের এক দার্শনিক বন্ধু একদিন নিউটনকে জিজ্ঞাসা করলেন, কিভাবে তোমার লেখার অর্থ বোঝা সম্ভব? নিউটন তাকে একটি বইয়ের তালিকা দিয়ে বললেন, আপনি আগে এই বইগুলো পড়ুন, তাহলে আমার তথ্য বোঝার কাজ সহজ হবে। ভদ্রলোক তালিকাটি দেখে বললেন, নিউটনের তথ্য বোঝা আমার সাধ্যের বাইরে, কারণ প্রাথমিক তালিকার এই কটি বই পড়া শেষ করতেই আমার অর্ধেক জীবন কেটে যাবে। ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশিত হয় 1647 সালে। ল্যাটিন ভাষায় লেখা এই বইটি 3টি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সম্বন্ধে আলোচনা করেছেন। 3টি গতিসূত্র হল: 1. প্রত্যেকটি বস্তু চিরকাল সরলরেখা অবলম্বন করে সমবেগে চলতে থাকে। 2. বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। 3. প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রিন্সিপিয়া গ্রন্থের 2য় খণ্ডে তিনি গ্যাস, ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেছেন। গ্যাসকে কতগুলো স্থিতিস্থাপন অণুর সমষ্টি ধরে নিয়ে তিনি বয়েলের সূত্র প্রমাণ করেন। গ্যাসের উপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দ তরঙ্গের গতিবেগও নির্ধারণ করেন। তার এই তথ্য কিছু ভুল ত্রুটি ছিল। উত্তরকালে অন্য বিজ্ঞানীরা এইসব ভুল ত্রুটি সংশোধন করেন। 3য় খণ্ডে মাধ্যাকর্ষণ তত্ত্ব সম্বন্ধে খুঁটিনাটি আলোচনা করেন। তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে, তেমনি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ। দুটি বস্তুর মধ্যেই মহাকর্ষীরা বল তাদের ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব পৃথিবীর ব্যাসার্ধের 60 গুণ। এই দূরত্ব থেকে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করছে। নিউটন লক্ষ্য করেছিলেন সূর্য ও গ্রহগুলোর মধ্যে প্রত্যেকটি গ্রহ ও তাদের উপগ্রহগুলোর মধ্যে পৃথিবীর সমুদ্র ও চাঁদ এবং সূর্যের মধ্যে এমনকি জোয়ার ভাটা ও সাধারণভাবে জগতের যে কোনো দুটি বস্তুর মধ্যে একই মহাকর্ষ তত্ত্ব কার্যকারী। এছাড়াও তিনি আরও একটি সমস্যার সমাধান করেছিলেন। তিনি প্রমাণ করেছিলেন একটি সমরূপ গোলাকার বস্তুর ভেতরের প্রতিটি কণা যদি বাইরের একটি কণাকে মাধ্যাকর্ষণ বলের সূত্র অনুসারে আকর্ষণ করে, তাহলে বাইরের কণাটির উপর যে বল কাজ করবে সেটি এমন হবে যেন গোলাকার বস্তুটির সমস্ত ভর তার কেন্দ্রস্থলে অবস্থিত। তার গতির সমালোচনা করা হলো। তিনি তার তত্ত্বে বিশ্ব প্রকৃতিকে যেভাবে বিবেচনা করেছেন তা থেকে মনে হয় এ সমস্তই যেন এক বিশৃঙ্খল মনের প্রাণহীন সৃষ্টির কাহিনী। নিউটন তার জবাবে বললেন, প্রকৃতপক্ষে এই বিশ্ব প্রকৃতি এমন সুশৃঙ্খল সামঞ্জস্যভাবে সৃষ্টি হয়েছে, মনে হয় এর পশ্চাতে কোনো ঐশ্বরিক স্রষ্টা রয়েছেন। নিউটনের এই বিচিত্র মানসিকতার জন্য কোনো মানুষই তাকে সহজভাবে উপলব্ধি করতে পারেনি, হয়তো নিজেই নিজের বিরাট তত্ত্বকে সঠিকভাবে চিনতে পারেনি। অসাধারণ আবিষ্কারের পরও তিনি ছিলেন অসুখী মানুষ। প্রিন্সিপিয়া প্রকাশের পরেই নিউটন সক্রিয়ভাবে রাজনীতিতে নামলেন। যখন দ্বিতীয় যেমন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা কেড়ে নিতে চাইলেন, তিনি তার সক্রিয় বিরোধী হয়ে উঠলেন।
রাজ পরিবারের উত্থানের পর 1694 সালে নতুন সংবিধান তৈরির জন্য কনভেনশন গড়ে উঠল। নিউটন তার সদস্য হলেন। রাজনীতিবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন নিউটন। 1690 সালে কনভেনশনের পরিসমাপ্তি ঘটল। নিউটনের রাজনৈতিক জীবনেরও পরিসমাপ্তি ঘটল। 1703 সালে নিউটনের জীবনে এলো এক অভূতপূর্ব সম্মান। তিনি রয়্যাল সোসাইটির সভাপতি হলেন। অমৃত্যু তিনি সেই পদে অধিষ্ঠিত ছিলেন। 1705 সালে রানী অ্যানি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এলেন। রানীর পক্ষ থেকে নিউটনকে নাইটহুড উপাধিতে ভূষিত করা হলো। এই সময় ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের প্রথম আবিষ্কর্তা হিসেবে জার্মান দার্শনিক লিবনিজের সাথে বিতর্কে জড়িয়ে পড়লেন। ইংল্যান্ডের রয়্যাল একাডেমি জানতে পারে লিবনিজ ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের আবিষ্কর্তা হিসেবে দাবি জানাচ্ছেন। রয়্যাল একাডেমির সদস্যরা ক্রোধে ফেটে পড়ল। তাদের সভাপতির কৃতিত্বকে এক বিদেশি চুরি করে নিজের নামে প্রচার করতে চাইছে, কারণ তারা বিশ্বাস করতেন নিউটন প্রথম ক্যালকুলাসের সম্ভাবনা। তার অস্তিত্ব সম্বন্ধে লিবনিজের কাছে বলেছিলেন। লিবনিজ একে উন্নত করেছে, সঠিক বিস্তৃতি দিয়েছে, কিন্তু আবিষ্কার করেনি। তবে নিরপেক্ষ ঐতিহাসিকদের মধ্যে নিউটন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের উদ্ভাবক হলেও লিবনিজের পদ্ধতি ছিল অনেক সহজ এবং স্বয়ংসম্পূর্ণ। 1727 সাল নিউটন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। চিকিৎসাতে কোনো সুফল পাওয়া গেল না। অবশেষে 20 মার্চ মহাবিজ্ঞানী নিউটন তার প্রিয় অনন্ত বিশ্ব প্রকৃতির বুকে চিরদিনের জন্য হারিয়ে গেলেন। 7 দিনের পর ওয়েস্টমিনিস্টার এভিতে সমাধিস্থ করা হলো। সমস্ত দেশ অবনত মস্তকে শ্রদ্ধাঞ্জলি জানায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ এই জ্ঞানতাপসকে। যদিও নিজেকে তিনি কখনো পণ্ডিত বা জ্ঞানী ভাবেননি। মৃত্যুর অল্প কিছুদিন আগে তিনি লিখেছিলেন, পৃথিবীর মানুষ আমাকে কী ভাবে জানি না, কিন্তু নিজের সম্বন্ধে আমি মনে করি আমি একটা ছোট ছেলের মতো সাগরের তীরে খেলা করছি, আর খুঁজে ফিরেছি সাধারণের চেয়ে সামান্য আলাদা পাথরের নুড়ি বা ঝিনুকের খোলা। সামনে আমার পড়ে রয়েছে অনাবিষ্কৃত বিশাল জ্ঞানের সাগর।